হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি রবি 10 মিনিট স্কুল আয়োজিত এবং গুড লাক স্টেশনারি প্রযোজিত এই লাইভ ক্লাসে। যে লাইভ ক্লাসে আমরা তোমাদের মতামতের ভিত্তিতে এইচএসসি বাংলা ফার্স্ট পেপারের গদ্যের দুটি অংশ বা দুটি রচনা নিয়ে পড়ব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। একটা হচ্ছে জাদুঘরে কেন যাব, আরেকটা হচ্ছে আমার পথ। দুটোই পড়বো, তবে তার আগে আমরা দেখে নিই কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছো, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যে দেশের কোন কোন প্রান্ত পর্যন্ত আমাদের এই ক্লাসটা ছড়িয়ে পড়ছে। তাই দ্রুত সবাই আমাদেরকে কমেন্টে লিখে জানাও তোমরা কে কোথা থেকে ক্লাসটা করছো। আমি একটু কমেন্ট পড়ে আসি। আমরা সবাই কিন্তু এই দুইটা গল্প বা এই দুইটা রচনা নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকি, জাদুঘরে কেন যাব এবং আমার পথ। দেখা যাক আজকের এই ক্লাসের পর আমরা বুঝতে পারি কিনা যে আমাদের যা যা কিছু সমস্যা আছে বা আমাদের যা কিছু কনফিউশন আছে সেগুলো দূর হয় কিনা। তার আগে ঝটপট কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে কে কোথা থেকে ক্লাসটা দেখছো। ঠিক আছে, আমরা অনেকেই কমেন্টে জয়েন করেছি, প্রায় 100 জনের মতো আমরা ক্লাসটা দেখছি একই সাথে। একটা প্রশ্ন আছে অনেকের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে আচ্ছা ভাইয়া, আমরা যখন গল্প কিংবা কবিতা পড়বো তখন এই গল্প বা কবিতার কবি পরিচিতি বা লেখক পরিচিতির যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে সেগুলো কিভাবে মনে রাখবো। অর্থাৎ ক্লাসের শুরুতে আজকে এটা নিয়ে আলোচনা করব, যখন আমি বাংলা পরীক্ষাগুলো দিতাম আমি কিভাবে ব্যাপারটা মনে রাখতাম। কমেন্টে দেখি কে কোথা থেকে জয়েন করেছে। আচ্ছা, মনামি দেখছে আমাদেরকে, আয়ান দীপ্ত দেখছে মৌলভীবাজার থেকে, পার্থ কর্মকার দেখছে, মহিন ভূঁইয়া দেখছে কুমিল্লা থেকে, স্বপন হোসেন দেখছে গাজীপুর কালিয়াকৈট থেকে, চাঁদপুর থেকে দেখছে শামীম হোসেন, জয়িতা চট্টগ্রাম থেকে দেখছে, আমাদের সাথে জয়েন করেছে নোমান রহমান, লুবা এবং আরো অনেকে। জান্নাত দেখছেন, আচ্ছা কুমিল্লা, কেয়া দেখছে কুমিল্লা থেকে, কিশোরগঞ্জ থেকে, হৃদয় ইসলাম দেখছে নওগাঁ থেকে, রাজশাহী থেকে রৌফ হাসান দেখছে, নিশাত ইয়াসমিন দেখছে ঢাকা থেকে। ঠিক আছে, আমরা একেবারে শুরুতেই একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে লেখক পরিচিতি বা কবি পরিচিতিগুলো আমি মনে রাখতাম। অবশ্যই এটার শর্টকাট কিছু ফর্ম আছে, যেমন তোমরা বিভিন্ন ছন্দের মতো বানিয়ে পড়তে পারো। অর্থাৎ একজন কবি কিংবা একজন সাহিত্যিক কোন কোন গল্প উপন্যাস লিখেছে সেগুলো দিয়ে তোমরা একটা নিজেরা ছন্দ বানিয়ে পড়তে পারো, যেটাতে তোমাদের অনেক সহজে মনে রাখতে সুবিধা হবে। তবে তার পাশাপাশি আরেকটা জিনিস আমি করতাম, সেটা হচ্ছে আমি সকল লেখক বা কবিদের নিয়ে একটা করে এরকম তালিকা করতাম। মনে করো এই কলামে আমি লিখতাম হচ্ছে তার গল্পটার নাম কি, তারপর আমি লিখতাম কবি বা লেখকের নাম কি, তারপর আমি লিখতাম তার জন্মসাল, তারপর মৃত্যুসাল, আর জন্মসালের সাথে লিখতাম তার জন্মস্থান এবং মৃত্যুস্থান। তারপরে আমি আরেকটা কলামে গিয়ে লিখতাম যে আমরা কিভাবে বা কোন কোন ভাবে তার যে উপন্যাসগুলো রয়েছে কিংবা তার গল্প কবিতাগুলো আছে সেগুলো মনে রাখতে পারি। আশা করি তোমাদের কাছে পরিষ্কার যে আমরা কিভাবে এই জিনিসগুলো মনে রাখবো। আর এই যে একটা তালিকা করতাম আমি কিন্তু তালিকাটা সারা বছর যেমন করতাম, তার পাশাপাশি একেবারে পরীক্ষায় ঢোকার আগ দিয়ে তখন কিন্তু আমার এটা পড়ার আর দরকার নাই যে আমার পথ গল্পটা, আমার পথ এই যে প্রবন্ধটা এটা কে লিখেছেন, কারণ এতদিন ধরে পড়তে পড়তে আমি কিন্তু ইতোমধ্যেই জানি যে এটা কাজী নজরুল ইসলাম লিখেছেন। তখন আমি যেটা করতাম, আমি শুধুমাত্র লেখকের জন্মসাল, জন্মস্থান, মৃত্যুসাল, মৃত্যুস্থান, অর্থাৎ যেই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, আবার আমার ভুলে যাওয়ার সম্ভাবনাও বেশি, সেগুলো আমি পরীক্ষার আগে বেশি বেশি করে দেখতাম। দেখি আমাদের সাথে আর কে কে জয়েন করেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে মিম জয়েন করেছে, বিনতে মতিয়ার কুষ্টিয়া থেকে জয়েন করেছে, মিনহাজুর শিহাব জয়েন করেছে ফেনী থেকে, হৃদয় দাস দেখছে আমাদেরকে, জাহিদ জয়েন করেছে আমাদের সাথে, কাপিল কালিম জয়েন করেছে চট্টগ্রাম থেকে, হৃদিতা ইসলাম দেখছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। তারপর এরপরে আমাদের সাথে আরো ঢাকা থেকে জয়েন করেছে সবুজ, শাওন দাস ঢাকা থেকে জয়েন করেছে। ঠিক আছে, আমরা তাহলে আমাদের পড়ার মধ্যে চলে যাই। সেটা হচ্ছে আমরা প্রথমেই যেই গল্পটা পড়বো, যেটা তোমাদের ভোটে নির্বাচিত, সেটা হচ্ছে জাদুঘরে কেন যাব। এখন জাদুঘরে কেন যাব এটাকে সরাসরি আমরা কোনো গল্প বলতে পারি না, যদিও এটা গদ্য অংশের অন্তর্ভুক্ত, কিন্তু এটা আসলে আমরা লেখার প্যাটার্নটা পড়বো যখন, তখন আমরা বুঝতে পারবো যে এটা আসলে একটা প্রবন্ধ।
আরো যদি তোমরা সেফ সাইডে খেলতে চাও, অর্থাৎ তোমরা যদি পুরো সৃজনশীল খাতার মধ্যে কোথাও লিখতে না চাও এটা প্রবন্ধ গল্প নাকি কি, তোমাদের জন্য একটা সহজ ট্রিক বলি। সেটা হচ্ছে তোমরা লিখবে আনিসুজ্জামানের লেখা এই রচনাটি। রচনা মানে তো হচ্ছে লেখা, আর লেখাটা গল্প কবিতা যে কোনো কিছুই হতে পারে, অর্থাৎ যিনি পরীক্ষক তিনি কিন্তু তখন তোমার আর ভুল ধরতে পারবে না। তাহলে আমরা যদি প্রবন্ধ এই কথাটা মনে না থাকে তাহলে আমরা লিখবো এটা একটা রচনা। আসো এখন শুরু করা যাক। জাদুঘরে কেন যাব? জাদুঘরে কেন যাব এই যে প্রবন্ধটা বা এই রচনাটা, এটা ঐতিহ্যায়ন এখান থেকে সংকলন করা হয়েছে। আমরা অবশ্যই যে কোনো রচনা যখন পড়বো তখন তার উৎস সম্পর্কে জানবো। তাহলে এই যে জাদুঘরে কেন যাব এই প্রবন্ধটা, এটার উৎস সম্পর্কে আমরা জানলাম, সেটা হচ্ছে ঐতিহ্যায়ন। আসো আমরা এবার দেখি বই থেকে আরো কে কে জয়েন করেছে আমরা একটু দেখে আসি। রাজপুর থেকে নুসাইবা জয়েন করেছে, কুরেশি জয়েন করেছে বায়োলজি ক্লাসের জন্য, নিলয় হাসান ঢাকা থেকে জয়েন করেছে, নরসিংদী থেকে ফারহান জাহিদ জয়েন করেছে, তমাদাস কুমিল্লা থেকে জয়েন করেছে, আগারগাঁও থেকে নুসরাত জাহান আমাদেরকে দেখছে, আদনান আলী সৈয়দপুর থেকে দেখছে, শান্ত দেখছে লক্ষ্মীপুর থেকে, মিতু দেখছে নরসিংদী থেকে, নুসরাত জাহান, আমিও আজকে আছি, শাফিন দেখছে, সেও হচ্ছে আমাদের ক্লাস ভালো লাগছে বললো, লাবিব তালুকদার তার নামটা মেনশন করতে বলেছে অবশ্যই, নিলয় হাসান ঢাকা থেকে দেখছে, রিদওয়ান সাহেব আমাদের সাথে জয়েন করেছে। ঠিক আছে, আমরা তাহলে জাদুঘরে কেন যাব এই প্রবন্ধটা শুরু করি। জাদুঘরে কেন যাব এটা লিখেছেন আনিসুজ্জামান। তিনি প্রথমেই বলছেন যে পাশ্চাত্য দেশে জাদুঘর তত্ত্ব, মিউজিওলজি, মিউজিওগ্রাফি বা মিউজিয়াম স্টাডিজ একটা স্বতন্ত্র বিদ্যানৈতিক বিষয় বা শৃঙ্খলা হিসেবে বিকশিত। অর্থাৎ এই যে জাদুঘরে কেন যাব এটা শুরুতেই লেখক যে কথাটা বলছেন যে এই যে মিউজিয়াম সংক্রান্ত যে বিদ্যাটা, এটা কিন্তু আমাদের দেশে দেখা যায় না, খুব বেশি প্রাধান্য পাচ্ছে কিংবা খুব বেশি গুরুত্ব পাচ্ছে, কিন্তু পাশ্চাত্য অনেক দেশে এটাকে একটা স্বতন্ত্র একাডেমিক ডিসিপ্লিন হিসেবে বিবেচনা করা হয়। যেমন ইকোনমিক্স কিংবা যেমন অ্যানথ্রোপোলজি, এরকম আলাদা আলাদা বিষয়ের মতো বা আলাদা আলাদা ডিসিপ্লিনের মতো এটাও একটা বিষয় হিসেবে বিবেচিত হয়। তারপর এরপর একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, সেটা হচ্ছে আলেকজান্দ্রিয়ার কথা। দেখি কি বলেছেন লেখক। আলেকজান্দ্রিয়ায় নাকি পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল। আমরা সবাই জানি আলেকজান্দ্রিয়া এটা হচ্ছে উত্তর মিশরের একটা বন্দর। এই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তারপর তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব 3 শতাব্দীতে, অর্থাৎ খ্রিস্টের জন্মেরও আরো 300 বছর আগে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর তারপর লেখক বলছেন তবে তার কাছাকাছি সময় হতে পারে, আমি নিশ্চিত করে বলতে পারছি না কারণ আমার তখন জন্ম হয়নি, এটি লেখকের বক্তব্য। তারপর তিনি বলছেন যে কি প্রেরণা থেকে বিশেষজ্ঞ না হয়েও একজন মানুষ এমন একটা কাজ করেছিলেন এবং দর্শনার্থীরা বা দর্শকরা সেখানে কেন যেত সেটাও বলা খুব দুষ্কর। অর্থাৎ এখনকার সময় মিউজিয়ামের যে আলাদা একটা প্রাধান্য থাকে কিংবা আলাদা একটা গুরুত্ব থাকে কিংবা আলাদা কারণ থাকে, সেরকম কোন কারণে এই মিউজিয়ামটি, আলেকজান্দ্রিয়ার মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি লেখক নিশ্চিত করে বলতে পারছে না। আচ্ছা, তারপর নেত্রকোনা থেকে আমাদের সাথে জয়েন করেছে মুস্তাকিম। আদনান বলছে যে ভাইয়া সব গল্পেরই কি ক্লাস নেওয়া হবে কিনা? হ্যাঁ, আমরা চেষ্টা করব। আচ্ছা, আমাদের সাথে নুরানি সাবা দেখছে, ফারহান জাহিদও দেখছে ক্লাসটা। ঠিক আছে, তারপরের অংশ। এরপরে আমরা জানবো রেনেসা সম্পর্কে। রেনেসা জিনিসটা কি? রেনেসা হচ্ছে 14 থেকে 16 এই শতাব্দীতে 14 থেকে 16 শতকে পুরো ইউরোপে তাদের যে জ্ঞান বিজ্ঞান তার পাশাপাশি শিল্প সাহিত্য সবকিছুর প্যাটার্নের একটা পরিবর্তন আসে। অর্থাৎ মধ্যযুগ থেকে এই যে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান সবকিছু আধুনিক যুগে ট্রান্সফার হয়, অর্থাৎ একটা পরিবর্তন হয়। এই পরিবর্তনের যে সময়টা বা এই পরিবর্তনের যে প্ল্যাটফর্মটা, এটাকে বলা হচ্ছে রেনেসা। এবং এই রেনেসার সময় আস্তে আস্তে মানুষের মধ্যে এই জাদুঘর সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন বাড়তে থাকে এবং আগ্রহের আরো বিভিন্ন বিষয়গুলো বা বিভিন্ন দিকগুলো দেখা দিতে থাকে। তারপর আমরা দেখি কমেন্টে কে জয়েন করেছে। জাফর সাদিক জয়েন করেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আফি দেখছে চিটাগং থেকে, বসুন্ধরা থেকে, গোমেজ দেখছে, নিহাল জয়েন করেছে বেলি রোড থেকে। ঠিক আছে, তারপর আমরা দেখি এরপরে বলা হচ্ছে ফরাসি বিপ্লব আর রুশ বিপ্লবের কথা। দুটো সম্পর্কে আমরা জানবো। প্রথমে আসি ফরাসি বিপ্লবের কথা। ফরাসি বিপ্লব এটা হয়েছে 1789 সালে। অবশ্যই এই সালটা মনে রাখা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা দরকার হলে এটা কিন্তু টুকে রাখতে পারো নিজেদের খাতায়। 1789 তখন ফ্রেঞ্চ বিপ্লব বা এই ফরাসি বিপ্লবটি হয়েছে এবং এটি হয়েছে 1789 সালের
14 জুলাই। তখন কি হয়েছিল, তখন সেখানে সামন্তবাদ ছিল, অর্থাৎ সেখানে একটা জমিদারি প্রথার মতো অবস্থা ছিল। সেই জমিদারি প্রথাটার কারণে দেখা যেত সমাজের অন্যান্য যে সকল শ্রেণী আছে, এমনকি সেখানকার যারা ধনিক শ্রেণী ছিল তারাও শোষিত হতো এই জমিদারকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রদান করতে গিয়ে বা তাদেরকে বিভিন্ন রকম খাজনা দিতে গিয়ে। তখন তারা সবাই মিলে, অর্থাৎ ধনী যারা ছিল তাদের নেতৃত্বে, কৃষকদের সহায়তায় তারা বাস্তিল দুর্গের পতন ঘটায় এবং বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে সামন্তবাদের সেখান থেকে একেবারে ঝেঁটিয়ে বিদায় করা হয় বা সামন্তবাদের তখন পতন হয়। তারপর এই জিনিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যে ফরাসি বিপ্লবও কিন্তু মিউজিয়াম এই গঠনের বিভিন্ন প্রয়োজনীয়তাকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। অর্থাৎ তখন মানুষ একটা জিনিস নিয়ে খুব কনসার্ন হয়ে পড়ে বা খুবই প্রয়োজন অনুভব করে, সেটা হচ্ছে আত্মপরিচয়। এই আত্মপরিচয় প্রকাশ করার জন্য মানুষজন মিউজিয়াম বেশি বেশি প্রতিষ্ঠা করতে চায়। তারপর আমরা জানবো রুশ বিপ্লব সম্পর্কে। তার আগে দেখি ফরাসি বিপ্লব নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা। তোমাদের প্রশ্ন থাকলে কিন্তু তোমরা লিখে জানাতে পারো। আচ্ছা, জাহিদ বলছে আমি নরসিংদী থেকে, নোয়াখালী থেকে, মাহাদি হাসান, তালহা বলছে ফরিদপুর থেকে, ফাহাদ হাসান চাঁদপুর থেকে, জাফর সাদিক নোয়াখালী কথা বলেছে। আচ্ছা, ফারহান জাহিদ বলছে মাথার উপর দিয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে বুঝাই, তাহলে আশা করি চেষ্টা করা যায় বুঝার। তারপর আমরা জানবো রুশ বিপ্লবের কথা। রুশ বিপ্লবটা কবে সংঘটিত হয়েছিল? আমরা অনেকেই কিন্তু এটা জানি। রুশ বিপ্লব সংঘটিত হয়েছে 1917 সালে এবং 1917 সালের 7 নভেম্বর। তখন কি হয়েছিল তোমরা কি জানো? একজন নেতা যার নাম হচ্ছে লেনিন, তার নেতৃত্বে এই রুশ বিপ্লবটি সংঘটিত হয়েছিল এবং সেখানে পরবর্তীতে জারতন্ত্রের বা একটা রাজকীয় অবস্থার পতন ঘটিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। অর্থাৎ সমাজের সাম্য ও অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, যেটাকে বলা হচ্ছে রুশ বিপ্লব। এবং বুঝতেই পারছো নাম শুনে, রুশ বিপ্লবটা সংঘটিত হয়েছে রাশিয়া এবং ফরাসি বিপ্লবটা সংঘটিত হয়েছে ফ্রান্সে। এবং এই ধরনের বড় বড় ঐতিহাসিক ঘটনাগুলো অনেক বেশি গুরুত্ব প্রদান করে এই আত্মপরিচয় নির্ধারণের ক্ষেত্রে। অর্থাৎ মানুষজন এটি পরবর্তী প্রজন্মকে জানিয়ে যেতে চায় যে পরবর্তী প্রজন্মের মুক্তির জন্য কিংবা নিজেদের মুক্তির জন্য তারা আসলে কি করেছিল। এইভাবেই মিউজিয়াম গঠনের প্রয়োজনীয়তাটা বৃদ্ধি পেতে থাকে। দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। আয়েশা আক্তার বলছে এই গল্পটা মজা না একটুও। আশা করি আজকের ক্লাসের পর মজা লাগবে। বুলবুল দেখছে আমাদের ক্লাসটা, সাকিব দেখছে নীলফামারী থেকে, মাশফি আহমেদ দেখছে পুরানো ঢাকা থেকে, লাবিব তালুকদার পাশ করার সহজ উপায় জানতে চেয়েছে। পাশ করার জন্য অবশ্যই পড়তে হবে। তারপর আমাদের সাথে জয়েন করেছে কানিস, জয়েন করেছে মিতু। হ্যাঁ, মিতু বলছে লেনিনের নেতৃত্বে। ঠিক আছে, আশা করি এতটুকু অংশ তোমাদের কাছে পরিষ্কার। তারপর আমরা পরবর্তী অংশে যাই, দেখা যাক সেখানে কি আছে। একটা সময় পর্যন্ত দেখা যেত যে যারা এই ধরনের মিউজিয়াম প্রতিষ্ঠা করতেন তারা দেখা যেত যে বড় বড় বংশের অধিকারী হতেন। অর্থাৎ মনে করো কোনো রাজা কিংবা প্রাতিষ্ঠানিকভাবে খুব শক্তিশালী কোনো অবস্থানে তারা থাকতেন। অর্থাৎ এই জিনিসটি খুবই সাধারণভাবে দেখা যেত যে কোন কোন ব্যাপারগুলো সংগ্রহ করা হবে সেই সংগ্রহের তালিকার কোনো নির্দিষ্ট প্যাটার্ন আসলে সেখানে থাকতো না। অর্থাৎ আমি যদি একটা মিউজিয়াম গঠন করি তখন সেখানে আমি অনেক বেশি প্রাধান্য দিচ্ছি যে আমার কোন কোন জিনিসগুলো ভালো লাগে, অর্থাৎ আমার ব্যক্তিগত পছন্দের জিনিসগুলোকেই আমি ব্যক্তিগতভাবে সংগ্রহ করছি। এবং তারপরেও আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রদর্শনের ক্ষেত্রেও আমার ইচ্ছাটাই বেশি প্রাধান্য পাচ্ছে। তার মানে আমি কি সেটা সবার জন্য উন্মুক্ত করে দেব? অর্থাৎ সেখানে কি একটা ফ্রি এন্ট্রি থাকবে? নাকি প্রদর্শনের ব্যাপারটাও আমার ব্যক্তিগত হবে, অর্থাৎ এটা আমার ইচ্ছাধীন হবে যে কারা কারা দেখতে পারবে কারা কারা দেখতে পারবে না। অর্থাৎ এভাবেই মিউজিয়াম প্রাথমিক অবস্থায় এগিয়ে চলতে থাকে। তারপর একটা পরিবর্তন দেখা দেয়, সেটা হচ্ছে 19 শতক আর 20 শতকে। এটা একটু গুরুত্বপূর্ণ, তোমাদের অবশ্যই এই অংশটা ভালোভাবে বুঝতে হবে এবং টুকে রাখতে হবে। একটু দেখি কমেন্টে কে কি জানাচ্ছে।
আচ্ছা, তালহা আমাদেরকে বলছে ভাইয়া কবিতার ক্লাস নিলে ভালো হয়। তোমাদের জন্য কিন্তু আমি আগেই বলেছিলাম যে আমাদের পরবর্তী 2টা ক্লাসই কবিতার উপর হবে, এবং তোমরা আজকের এই ভিডিওতে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমরা পরবর্তী 2টা ক্লাসে কোন কোন কবিতাগুলোর উপর ক্লাস চাও। আমরাও কিন্তু সেগুলোর উপরই ক্লাসটা নিব। আচ্ছা, মিতু বলছে জাদুঘরে কেন যাব। হ্যাঁ, এটা পুরো প্রবন্ধটা পড়ার পর আশা করি বুঝতে পারা যাবে যে জাদুঘরে কেন যাব। তারপরে আমাদের সাথে টাঙ্গাইল থেকে জয়েন করেছে সোহাগ, শিমও জয়েন করেছে আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, এখন আমি দেখি যে কেন এই 2টা শতক খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 19 শতক আর একটা হচ্ছে 20 শতক। আসো এটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই আমরা জানবো 19th সেঞ্চুরি সম্পর্কে। 19th সেঞ্চুরি বা 19 শতকে এমন কি হয়েছে যার কারণে জাদুঘরগুলোর অনেক বেশি সংখ্যা বৃদ্ধি পেতে থাকে বা জাদুঘরগুলো আরো বেশি প্রয়োজনীয়তা অনুভব হতে থাকে, সেটা একটু দেখি। এই যে 19 শতক, 19 শতকে দেখা যায় যে অনেক বেশি উপনিবেশ স্থাপন হতে থাকে। যেমন দেখা যায় যে ব্রিটিশরা এই উপমহাদেশে উপনিবেশ স্থাপন করে, আবার পর্তুগিজরা উপনিবেশ স্থাপন করে, স্পেনের এই উপনিবেশবাদের কথা আমরা জানি। আমরা জানি আমেরিকায় কিভাবে অন্যান্যরাও পরবর্তীতে এই ধরনের উপনিবেশের বিভিন্ন চেষ্টা চালিয়েছে। অর্থাৎ আমরা যে ব্যাপারটা বুঝতে পারলাম যে এই 19 শতকের দিকে এসে মানুষজন নিজের সাম্রাজ্য ছেড়ে আরো বাইরেও সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য খুব মনোযোগী হয়ে ওঠে। এভাবে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে গিয়ে তারা উপনিবেশ গঠন করে। তারপর এই যে যখন তারা উপনিবেশ গঠন করে তখন তাদের আরো একবার নিজেরা যে সুপেরিয়র বা আমি কাউকে শাসন করছি, আমি শাসক, আমি যে যাকে শাসন করছি তার চেয়ে বেটার কিংবা তার চেয়ে সুপেরিয়র, এই ব্যাপারটা প্রকাশ করার ক্ষেত্রে বা এই ব্যাপারটা প্রমাণ করার ক্ষেত্রে আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করা শুরু করি। অর্থাৎ তখন দেখা যায় যারা এই ধরনের উপনিবেশিক শক্তি রয়েছে তারা অনেক অনেক মিউজিয়াম প্রতিষ্ঠা করতে থাকে, এবং এই মিউজিয়ামগুলো শুধুমাত্র যে তাদের নিজেদের দেশে স্থাপন করে তাই নয়, বরঞ্চ যে জায়গাগুলোতে উপনিবেশ স্থাপন করেছে সেই জায়গাগুলোতেও তারা কিন্তু এই ধরনের মিউজিয়াম স্থাপন করতে থাকে। আশা করি 19 শতক কেন মিউজিয়ামের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা তোমাদের কাছে পরিষ্কার। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে লিখে জানাও, আমি একটু কমেন্ট পড়ে আসি। দিলরুবা শারমিন বিভীষণের প্রতি মেঘনাদের ক্লাসটা নিতে চেয়েছে। হ্যাঁ, এটা আমরা বিবেচনা করব। তারপর আমাদেরকে লাবিব বলছে যে ভাইয়া লাইভ ক্লাস শেয়ার করে দিয়েছি, শাউট আউট প্লিজ। হ্যাঁ, লাবিবকে ধন্যবাদ। আচ্ছা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা কিন্তু হচ্ছে যে তোমাদের সবাইকেই এই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে অন্য বন্ধুদেরকে জানিয়ে দিতে হবে 2টা কারণে। এক নম্বর কারণ হচ্ছে যে পরবর্তীতে তোমরা যদি কখনো ভুলে যাও যে এই গল্পটা সম্পর্কে আবারও যদি জানার প্রয়োজনীয়তা অনুভব করো, তখন তোমরা কিন্তু তোমাদের টাইমলাইন থেকে খুব সহজেই খুঁজে বের করতে পারবে যে গল্পের ক্লাসটা কোথায়। আর যদি এটা গ্রুপের মধ্যে হারিয়ে যায়, গ্রুপে প্রতিদিন এত শত শত লাইভ লিঙ্ক আসতে যেতে থাকে যে তোমাদের পক্ষে এটা খুঁজে বের করা খুব কষ্ট। এটা হচ্ছে কারণ নাম্বার 1। আর কারণ নাম্বার 2 হচ্ছে আজকে তুমি যদি তোমার বন্ধুদের উপকার করো, অবশ্যই তোমার বন্ধুরাও তার বিনিময়ে তোমার উপকার করবে। তাই ঝটপট আমাদের এই যে লাইভ ক্লাসটা আছে এটা শেয়ার করে দাও। তারপর এরপর আমাদের সাথে জয়েন করেছে তমা দাস, তারপর আমাদের সাথে আয়েশা আক্তার জয়েন করেছে, নাইম বলছে বিভীষণের প্রতি মেঘনাদ, শাফিন বলছে এইচএসসি পরীক্ষা হবে কি হবে না। হ্যাঁ, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। 19 শতকটা আমরা বুঝতে পারলাম 19 শতকে কি হয়েছে। তারপর 20 শতক দেখা যাক 20 শতক কেন মিউজিয়ামের জন্য গুরুত্বপূর্ণ। 20 শতকে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় একেবারে পরপর সময় দেখা গেল কি অনেকগুলো দেশই আসলে আস্তে আস্তে করে স্বাধীন হয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে কেন তারা স্বাধীন হয়ে যাচ্ছে, কারণটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক একটা যে পরাশক্তি, যারা ঔপনিবেশিক শক্তি ছিল, তারা সবাই জড়িয়ে পড়ে, এবং জড়িয়ে পড়ার কারণে তাদের পুরো বিশ্বযুদ্ধে ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতি হয়, ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়। এত সকল ক্ষয়ক্ষতির পরে তাদের পক্ষে আসলে এই যে তারা যাদেরকে শাসন করছিল তাদেরকেও শাসন করা কুলিয়ে উঠছিল না, অর্থাৎ তাদের শক্তি সামর্থ্য আস্তে আস্তে কমে গিয়েছিল। এই কারণে পরবর্তীতে 60-এর দশকে দেখা যায় অনেকগুলো দেশ স্বাধীন হয়ে যায় নতুন নতুন। তখন এই যে সদ্য স্বাধীন দেশগুলো
এই সদ্য স্বাধীন দেশগুলো কিন্তু নিজেদের আত্মপরিচয় প্রকাশের ক্ষেত্রে অনেক বেশি তৎপর হয়ে ওঠে, কারণ তারা মনে করে এতদিন পর্যন্ত আমরা যেহেতু ঔপনিবেশিক শাসনের আমলে ছিলাম বা অধীনে আওতায় ছিলাম, এই কারণে আমরা আমাদের পরিচয়গুলো ভালোভাবে প্রকাশ করতে পারিনি। এখনই আমাদের সুযোগ আমাদের যা কিছু ঐতিহ্য সংস্কৃতি আছে সেগুলো তুলে ধরার, সেগুলো সংগ্রহ করে প্রদর্শনের ব্যবস্থা করার। আশা করি তোমরা এই দুটো ব্যাপার বুঝেছো যে 19 শতক এবং 20 শতক কেন মিউজিয়ামের প্রয়োজনীয়তা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই দুইটা কথা কেন আলাদা করে বললাম, কারণ হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্নে যে খ বা অনুধাবনমূলক প্রশ্ন আছে সেখানে কিন্তু এই প্রশ্নটা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে 19 শতক এবং 20 শতকে কিভাবে জাদুঘরের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। দেখি কে কে কমেন্ট করেছে। আয়েশা আক্তার বলছে তার কোনো বন্ধু নাই, তাহলে নিজের উপকার নিজেরই করতে হবে। শাফিন প্রতিবাদ জানিয়েছে তার কমেন্ট ভুল পড়ার জন্য। হিমেল গোস্বামী দেখছে কমেন্ট না পড়লে কমেন্ট রাখা হয়েছে কেন। আমরা আসলে চেষ্টা করছি, একই সাথে দুইটা জিনিসই করতে হচ্ছে আমাকে, ক্লাস নেওয়া প্লাস কমেন্ট পড়া। সো আমরা চেষ্টা করছি। আর যদি তোমাদের এমন কোনো প্রশ্ন থেকে থাকে যেটি আমার ক্লাসের পর আমার মনে হয় যে আসলে উত্তর দেওয়া হয়নি ক্লাসে, আমি নিজেই আবার কমেন্টেই তোমাদের উত্তরগুলো দিয়ে দিব। আশা করি টেনশনের কোনো কারণ নেই। তারপর আমরা যেটা জানবো যে এই জাদুঘরের ক্ষেত্রে আমরা এরপর জানবো লেখকের পার্সপেক্টিভ কি। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু পড়ছিলাম, অর্থাৎ এই প্রবন্ধের শুরুতে আমরা জানছিলাম যে মিউজিয়াম বা জাদুঘরের কনটেক্সট কি, অর্থাৎ জাদুঘরের ধারণাটা কেন প্রচলিত হয়েছে কিংবা জাদুঘরটা আমাদের সমাজ সংস্কৃতিতে কি ভূমিকা রাখে। এখন আমি জানবো সরাসরি লেখকের কথা, অর্থাৎ লেখকের নিজের পার্সপেক্টিভ। দেখা যাক লেখকের নিজের পার্সপেক্টিভটি কি। আমরা আগেই জেনেছি যে জাদুঘরে কেন যাব, এটা লিখেছেন আনিসুজ্জামান। তো আনিসুজ্জামান বলছেন যে যখন ঢাকায় প্রথম জাদুঘর প্রতিষ্ঠা করা হয় তখন এই অঞ্চলের গভর্নর ছিলেন আব্দুল মোনায়েম খান, এবং বুঝতেই পারছো আব্দুল মোনায়েম খান একজন পাকিস্তানপন্থী ছিল। তো যখন বক্তব্যের সময় বারবার জাদুঘর কথাটা বলা হচ্ছিল তখন তার কাছে ব্যাপারটা ভালো লাগছিল না, কারণ তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বলছেন যে জাদু এই কথাটা শুনলেই তো মনে হচ্ছে বানোয়াট কিছু একটা, অর্থাৎ কোন রকম ভাবে ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাহলে কেন মিউজিয়ামকে জাদুঘর বলা হবে যখন কিনা জাদুঘরে আল্লাহর কালাম রয়েছে কিংবা কুরআন শরীফের অংশ রয়েছে সংগ্রহ করা। তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে জাদুঘরকে আসলে জাদুঘর বলা উচিত না, কারণ জাদু একটা মেকি শব্দ বা বানোয়াট শব্দ। এই কারণে তিনি বলছেন জাদুঘরকে মিউজিয়াম বলতে। পরবর্তীতে আনিসুজ্জামান অবশ্য তার একটা উত্তর দিয়েছেন এবং পরবর্তীতে তিনি আরো ভেবেছেন যে হ্যাঁ, তার পাশাপাশি আরো কিছু কিন্তু আমরা বলতে পারতাম। যেমন তিনি বলতে পারতেন যে জাদু শব্দটা একটা ফার্সি শব্দ। এটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু তোমরা টুকে রাখো যে ক নাম্বার প্রশ্নের জন্য যে জাদু শব্দটা কোন ভাষা থেকে আসা। জাদু শব্দটা ফার্সি ভাষা থেকে আসা শব্দ। আচ্ছা, এবার কমেন্ট পড়ি, দেখি কেউ কিছু জানতে চেয়েছে কিনা। মনোয়ার হোসেন সিলেট থেকে তমাদাস বলছে এটা কি আছে ভাই বুঝতে পারছি না। ঠিক আছে, হ্যাঁ আমাদেরকে জয় লিখে জানিয়েছে যে আনিসুজ্জামান এই প্রবন্ধটা লিখেছে। ঠিক আছে, তারপরে যাই। এরপরে আমরা জানলাম যে এটা হচ্ছে একটা ফার্সি শব্দ। তার পাশাপাশি আরো কিছু জিনিস এখানে বোঝা গুরুত্বপূর্ণ, যে সবসময় এটা মনে রাখবে যে জাদুঘর প্রতিষ্ঠার ক্ষেত্রে জাদুঘরের পৃষ্ঠপোষককে বা জাদুঘর কাদের তত্ত্বাবধানে চলছে এই জিনিসটার উপরে কিন্তু ওই জাদুঘরের অনেক কিছু নির্ভর করে। অর্থাৎ ওই জাদুঘরের প্যাটার্ন কি হবে, সেখানে এক্সিবিশনের প্যাটার্ন কি হবে, সেখানে যা কিছু সংগ্রহ করা হচ্ছে তা কিছু কোন পদ্ধতিতে সংগ্রহ করা হচ্ছে, সেটা কি শক্তি বা বল প্রয়োগ করে সংগ্রহ করা হচ্ছে, নাকি সেটা কিনে সংগ্রহ করা হচ্ছে, নাকি সেটা উপহার পাওয়া কোনো সামগ্রী সংগ্রহ করা হচ্ছে, সবকিছুই নির্ভর করে এই জাদুঘরের পৃষ্ঠপোষককে। এমনকি আনিসুজ্জামান এখানে দেখাচ্ছেন যে জাদুঘরকে জাদুঘর বলবো নাকি মিউজিয়াম বলবো এই জিনিসটা পর্যন্ত নির্ভর করছে পৃষ্ঠপোষকের উপর, অর্থাৎ আব্দুল মোনায়েম খানের উপর। আশা করি তোমাদের কাছে পরিষ্কার ব্যাপারটা। তারপর এরপর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আত্মপরিচয় লাভ। এটা কিন্তু এই পুরো প্রবন্ধেরই অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে আত্মপরিচয়। আমরা দেখেছি যে জাদুঘরে আত্মপরিচয়ের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে। কেন? কারণ হচ্ছে যখনই আমরা জাদুঘরের কথা বলি তখন আমরা চিন্তা করি যে জাদুঘরে গেলে, তোমরা একেবারে চিন্তা করো সাধারণভাবে
মানে হচ্ছে যে বইতে কি লেখা আছে সেটা চিন্তা করতে হবে না, খাতায় পরীক্ষার খাতায় কি লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে সেটা চিন্তা করতে হবে না। তোমরা জাস্ট এমনি চিন্তা করো তো যে জাদুঘরে আমরা কেন যেতে চাই, কারণগুলোকে আমাকে একটু লিখে জানতে পারবে যে যারা এখন পর্যন্ত জাদুঘরে গিয়েছো তারা কেন জাদুঘরে গিয়েছো, কিংবা যারা জাদুঘরে যাওনি, জাদুঘরে যেতে চাও তারা কেন যেতে চাও, এটা একটু কমেন্টে লিখে জানাও। আচ্ছা, আমাকে মাহাদি হাসান জানতে চেয়েছে যে দ্বিজাতি তত্ত্ব কি। এই যে আত্মপরিচয় পাওয়ার ক্ষেত্রে পাকিস্তানিরা কিংবা তখনকার যারা পাকিস্তানের শাসক ছিল তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা স্ট্যান্স নিয়েছিল, সেটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। এখন আমরা আসো দ্বিজাতি তত্ত্বটা কি, একজন যেহেতু প্রশ্ন করেছে। দ্বিজাতি তত্ত্ব হচ্ছে দুইটা জাতির একটা ধারণা। তার মানে ভারত উপমহাদেশ দীর্ঘদিন সময় পর্যন্ত ব্রিটিশ কলোনি ছিল, ব্রিটিশদের উপনিবেশ ছিল। তখন এই যে দুইটা জাতি মুসলিম এবং হিন্দু তারা কিন্তু আলাদাভাবে শাসিত ও শোষিত হতো না, অর্থাৎ তারা একইভাবে শাসিত ও শোষিত হতো। কিন্তু ব্রিটিশদের একটা পলিসি ছিল, এই পলিসিটার নাম হচ্ছে বা এই স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। অর্থাৎ ব্রিটিশরা সবসময় এই জিনিসটা মনে করত যদি কোনো একটা অঞ্চলকে শাসন করতে হয় তখন যেই কাজটা করা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেই অঞ্চলের মানুষকে বিভিন্ন কারণে বিভক্ত করে দেওয়া, অর্থাৎ তাদের মধ্যে জাতিগত কোনো ঐক্য যাতে গড়ে উঠতে না পারে সেটার ব্যবস্থা করা। এই কাজটাই ব্রিটিশরা সুকৌশলে করার কারণে হিন্দু মুসলিমদের মধ্যে অনেক বিভেদ দেখা দেয় এবং তাদের ঐক্যের বেশ বড়সড় ফারাক দেখা দেয়, বিভেদ দেখা দেয়। তখন মুসলিমরা বলে যে এই যে একটা আলাদা দুইটা জাতি, অর্থাৎ ধর্মের ভিত্তিতে মুসলিম এবং হিন্দু দুইটা আলাদা জাতি, তাদের জন্য এই দুইটা জাতির জন্য যে দুটা রাষ্ট্র গঠিত হবে তারাও আলাদা দুটা রাষ্ট্র হবে। অর্থাৎ এই দ্বিজাতি তত্ত্ব থেকেই ভারত এবং পাকিস্তান আলাদা দুটো রাষ্ট্রের জন্ম হয়। তার মানে তারা শুধুমাত্র ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে একসাথে আর থাকতে চাইল না। তারপর দেখি প্রশ্ন কি আছে। জয় বলেছে ইতিহাস সম্পর্কে জানার জন্য জাদুঘরে যাই। আচ্ছা, আমাকে রানী রহমান জানতে চেয়েছে কি কোহিনূর একটা হীরার নাম, এটা পৃথিবীর সবচেয়ে মূল্যবান হীরার একটা, যেটা পাওয়া গিয়েছিল বা রক্ষিত ছিল ভারতীয় উপমহাদেশে, পরবর্তীতে ব্রিটিশ রানীকে এটা উপহার দেওয়া হয়। এখন এটা লন্ডনে সংরক্ষিত আছে বা জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। আচ্ছা, রায়া বলছে জাদুঘরে যাব এই কারণে, কারণ জাদুঘরে এমন কিছু জিনিসপত্র দেখা যাবে যেটা আসলে সচরাচর আমরা দেখতে পাই না। আমরা অনেক কিছু শুনি যা আগে আসলে দেখিনি, সেই সব জিনিস দেখার জন্য আমরা জাদুঘরে যেতে চাই। হ্যাঁ, এটা কিন্তু রায়া যেটা বলছে সেটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে আমরা জাদুঘরে আসলে কি দেখতে পাই। তুমি যদি জাদুঘরে যাও দেখবে যে 200 বছর আগে বা 500 বছর আগের মানুষজনের ব্যবহৃত যে খাট, একদম সিম্পল খাট যেটা তারা তখন ব্যবহার করতো, সেটা জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। তাহলে আমরাও তো প্রতিদিন এই আমাদের দৈনন্দিন জীবনযাপনে এই খাটগুলো ব্যবহার করি। আমাদের খাট অবশ্যই 200-500 বছর আগের খাট না। তাহলে আমাদের খাটগুলো কেন জাদুঘরে প্রদর্শিত হয় না আর তাদের খাটগুলো কেন জাদুঘরে প্রদর্শিত হয়? এটা হচ্ছে জাদুঘরে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ। কারণটা হচ্ছে জাদুঘরে এই ধরনের জিনিসপত্র সংরক্ষণ করা হয় যেটা আমরা সচরাচর আশেপাশে দেখতে পারি না। তুমি নিশ্চয়ই তোমার বাসায় 200 বা 500 বছর আগেকার একটা খাট দেখতে পারবে না যদি না তোমরা আলাদাভাবে সেটা সংগ্রহ করে থাকো। আবার এই জিনিসগুলো যেগুলো সচরাচর আমরা দেখতে পাই না সেগুলোই আমরা কিন্তু জাদুঘরে গিয়ে দেখতে পারি। এই জিনিসটা কিন্তু বোঝা গুরুত্বপূর্ণ। এই যে আমরা জাদুঘরে গিয়ে এমন জিনিসপত্র দেখি যেটা আসলে সচরাচর দেখা যায় না, সেটা থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারি। এটা একটু বুঝি। একটা জিনিস অবশ্যই আত্মপরিচয়। দ্বিতীয় জিনিসটা কি? দ্বিতীয় জিনিসটা হচ্ছে, আচ্ছা দ্বিতীয় জিনিসটা বলি, একটা আত্মপরিচয় আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমরা আমাদের পরিবর্তনটা বোঝার চেষ্টা করি। সেটা কি রকম? মনে করো 200 বছর আগে শীত নিবারণের জন্য তখনকার মানুষ যে ধরনের পোশাক পরিধান করত, যে ধরনের অ্যাকসেসরিজ ব্যবহার করত, 200 বছর পরে আমরা কিন্তু সেই একই ধরনের পোশাক বা অ্যাকসেসরিজ ব্যবহার করি না। এক্ষেত্রে কি দেখা যায়? এক্ষেত্রে দেখা যায় যে একটা পরিবর্তন হয়েছে। তখন জাদুঘরের সংগ্রহ বা প্রদর্শনীর উপর ভিত্তি করে আমরা দুইটা জিনিস দেখতে পারি। মনে করো একদম সাল দিয়ে যদি বোঝাই, তোমার কাছে একটা 2018 সালে কেনা জ্যাকেট আছে যেটা দিয়ে তুমি শীত নিবারণ করো শীতের সময়, আর জাদুঘরে গেলে হয়তোবা দেখা যাবে 1700 সালের
এমন একটা শীত নিবারণের পোশাক যেটা সচরাচর তোমার এই 2018 সালের ফ্যাশন ট্রেন্ডের সাথে যায় না, ঠিক আছে? তাহলে তুমি 17 সালের এই পার্টিকুলার কাঁথাই হতে পারে, কাঁথা দেখলে বা কম্বল দেখলে বা লেপ দেখলে সেটা দেখে তুমি ধারণা করতে পারছো যে 17 সাল থেকে 2018-তে কতটুকু পরিবর্তন হয়েছে। অর্থাৎ তুমি পরিবর্তনের দুইটা ধাপ দেখতে পাচ্ছ এবং তুমি বুঝতে পারছো যে আচ্ছা মধ্যে দিয়ে এভাবে এভাবে হয়তো বা পরিবর্তনটা হয়েছে। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে মনে করো জাদুঘরে গিয়ে তুমি দেখলে 17 সালেরও কিছু একটা সংগ্রহ করা আছে, 1800 সালেরও কিছু একটা সংগ্রহ করা আছে, আবার 1900 সালেরও কিছু সংগ্রহ করা আছে। তখন কিন্তু এই যে পরিবর্তনের ধাপটা, অর্থাৎ 17 সাল থেকে 18 সালে কিভাবে ব্যাপারটা পরিবর্তিত হয়েছে, 1800 থেকে 1900 সালে কিভাবে নকশার পরিবর্তন হয়েছে, কিভাবে গঠনশৈলীর পরিবর্তন হয়েছে, এটা আমি বুঝতে পারবো। আর 1900 সাল থেকে পরবর্তীতে 2000 সাল এসে কিভাবে পুরো ব্যাপারটা বদলে গেছে সেটা আমি বুঝতে পারবো। অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহ্যগত যে পরিবর্তনগুলো, এগুলো আমরা জাদুঘরের মাধ্যমে বুঝতে পারবো। আচ্ছা, তারপর প্রশ্ন এসেছে যে লুভর কি? লুভর হচ্ছে একটা মিউজিয়াম, এটা ফ্রান্সের একটা মিউজিয়াম। তারপর এরপর হ্যাঁ, লুভর কি, এটার উত্তর অলরেডি দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর পরের অংশে যাই, একেবারে এই প্রবন্ধটার শেষ অংশ। সেটা হচ্ছে লেখক বলছেন যে জাদুঘরের একটা প্রধান কাজ হলো সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং জাতিকে আত্মপরিচয় দানের সূত্র জানানো। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু পড়লাম, বুঝলাম, জানলাম, সেটা আসলে এই লাইনটাকেই প্রতিফলন করে। এখন পরীক্ষার খাতায় লেখার সময় প্রতিফলিত রূপ লেখাচ্ছে একেবারে আসলে বইতে যা লেখা আছে সেটা লেখা বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে জাদুঘরের একটা প্রধান কাজ হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং জাতিকে আত্মপরিচয় দানের সূত্র জানানো, এবং জাদুঘরে যাওয়ার এটা আমাদের একটা কারণ। এখন একজন জানতে চেয়েছিল কোহিনূর কি? কোহিনূর হচ্ছে একটা মূল্যবান হীরা যেটা টাওয়ার অফ লন্ডনে সংগ্রহ করা আছে। অর্থাৎ আমরা পুরো এই যে প্রবন্ধটা, সেই প্রবন্ধটা যদি সাম আপ করি তাহলে আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি জাদুঘরে মানুষ যায় বিভিন্ন কারণে, কিংবা জাদুঘর মানুষ বানায় বিভিন্ন কারণে। তার গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে আত্মপরিচয় বা নিজেকে জানা, এবং তার সাথে সাথে রিলেটেড হচ্ছে নিজের সংস্কৃতিকে জানা। তার পাশাপাশি আমরা যে জিনিসটা জানতে পারি সেটা হচ্ছে পরিবর্তন। আরো যদি কোনো কারণ থাকে তোমরা ঝটপট আমাদেরকে কমেন্টে লিখে জানাও, দেখি কে কি কমেন্ট করছে। আচ্ছা, নেহা সিনহা জানতে চেয়েছে আমার পথ কখন হবে? হ্যাঁ, আর মাত্র 5 মিনিটের মধ্যে আমরা আমার পথ শুরু করে দিব। মাহাদি হাসান বলেছে যে আমরা আত্মপরিচয় লাভের জন্য জাদুঘরে যাব, প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যকে জানবো। ভেরি গুড, ঠিক আছে। মির্জা ওয়াসিমা আরেকজন বন্ধুকে ডাকছে, মাশফি আহমেদ তার এক বন্ধুকে ডাকছে। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা তাহলে কি বুঝতে পারলাম যে জাদুঘরে আমরা কেন যাব? জাদুঘরে আমরা কেন যাব এটা লিখেছেন আনিসুজ্জামান, এবং এটা সংকলন করা হয়েছে ঐতিহ্যায়ন এই জায়গা থেকে, অর্থাৎ এটার উৎস হচ্ছে ঐতিহ্যায়ন। এখানে প্রথমে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম, সেটা হচ্ছে যে আলেকজান্দ্রিয়া কি, কেন এটা গুরুত্বপূর্ণ, কারণ এটা একেবারে প্রথম মিউজিয়াম স্থাপনের জায়গা। তারপর আমরা জানলাম রেনেসা, কারণ রেনেসা একটা সাংস্কৃতিক পালাবদল এনে দিয়েছিল যেটা কিনা মিউজিয়াম প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলেছিল। তারপর দুইটা বড় বড় বিপ্লব, এই দুইটা বিপ্লবের কথা তোমরা আলাদাভাবে পড়তে পারো, একটা হচ্ছে রুশ বিপ্লব, একটা হচ্ছে ফরাসি বিপ্লব। এই দুইটা বিপ্লবও মানুষকে আত্মপরিচয়ে বেশি বলিয়ান হয়ে ওঠার জন্য অনেক বেশি ইনসেন্টিভাইজ করে বা অনেক বেশি প্রণোদনা দেয়। অর্থাৎ আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলাম। তারপর আমরা বুঝতে পারলাম কিভাবে পৃষ্ঠপোষকের উপর নির্ভর করে জাদুঘরগুলোর বিভিন্ন প্যাটার্ন দেখা যায়। আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাও। আর এমন যদি হয় যে আমি লাইভ সেশনে তোমাদের যদি উত্তর দিতে না পারি কমেন্ট না দেখার কারণে, তাহলে অবশ্যই পরবর্তীতে লিখে জানিয়ে দিব, চিন্তার কোনো কারণ নেই। আর তোমরা যারা এখনো ভিডিওটা শেয়ার করোনি তারা কিন্তু অবশ্যই শেয়ার করে অন্য বন্ধুদেরকেও ডেকে আনো, একসাথে পড়ার মজাই কিন্তু আলাদা। এরপর আমরা কি পড়বো? হ্যাঁ, ঠিক ধরেছ, এরপরে আমরা জাদুঘরে কেন যাব কারণটা জানার পর এরপরে আমরা যাব আমার পথে। দেখা যাক আমার পথে কি আছে, দেখি আর কি কি বলছে। জয় বলছে ভেলকি মানে কি? ভেলকি মানে হচ্ছে জাদু। জান্নাত বলছে ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে জানার জন্য যাব। জয় বলছে আমার প্রশ্নের উত্তর পাইনি, আমি আসলে প্রশ্নটা দেখিনি, আমি পরে উত্তর দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা যাব আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় অংশে, এবং দ্বিতীয় অংশ হচ্ছে
কিসের উপর? তোমরা সবাই জানো দ্বিতীয় অংশ হচ্ছে আমার পথ এই প্রবন্ধটার উপর। তাহলে আমার পথ শুরু করা যাক। আমার পথ লিখেছেন কে? আমরা ইতোমধ্যে সবাই জানি আমার পথ এটা লিখেছেন আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যাকে আমরা বিদ্রোহী কবি হিসেবেও জানি। এবং ছোটবেলা থেকে কাজী নজরুল ইসলামের এতগুলো গল্প কবিতা আমরা বিভিন্ন বইয়ে পড়েছি কিংবা বিভিন্ন শ্রেণীতে পড়েছি যে আমাদের আসলে আলাদা করে তার কবি পরিচিতিটা মনে রাখার জন্য খুব বেশি বেগ পেতে হয় না। অর্থাৎ আমরা জানি যে 1899 সালে তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে। এই জিনিসগুলো আমরা ইতোমধ্যেই জানি, তবে তার পাশাপাশি আরেকবার একটু ঝালিয়ে নিব আমরা পরীক্ষার আগে যখন গুরুত্বপূর্ণ সময়, তখন ঝালিয়ে নিব যে এই লেখক বা কবি তিনি কোন কোন গল্প কবিতা উপন্যাস লিখেছেন। দেখি কারো কোনো পার্টিকুলার স্পেসিফিক নির্দিষ্ট প্রশ্ন আছে কিনা আমার পথ নিয়ে। আচ্ছা, শান্ত জানতে চেয়েছে রেনেসা কি? আগের প্রবন্ধটা থেকে রেনেসা হচ্ছে 14 থেকে 16 দশকে পাশ্চাত্যে বা পশ্চিমা যে রিজিয়নটা আছে সেখানে সাংস্কৃতিক পরিবর্তন দেখা দেয়, মানুষ অনেক বেশি একটু বিমূর্ত শিল্পের দিকে এগিয়ে যায়। তার মানে এখন আমরা যে ধরনের শিল্প দেখি, আমি যদি একটু পার্থক্যটা বোঝানোর চেষ্টা করি, যে তখনকার সময় তুমি আসলে একটা শিল্পকে দেখলে সেই শিল্পটাকে বোঝার বিভিন্ন রকম পার্সপেক্টিভ থাকতে পারতো। অর্থাৎ একটা শিল্প দেখে তুমি সেই শিল্পটার একমাত্র অর্থ বলতে পারবে না। কিন্তু এই যে পরবর্তীতে পরিবর্তিত হতে হতে এখন আমরা কিন্তু আরো পরিবর্তন দেখি। একেবারে উদাহরণ দিয়ে যদি বলি, একটা সময় ছিল শিল্পের পরিবর্তনে যে তখন সকল চিত্রশিল্পীরা ক্যানভাসে তাদের যে শিল্পগুলো সেগুলো আঁকতেন। এখন কিন্তু আমরা অনেক বেশি দেখি যে ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষজন আঁকছেন বা শিল্পীরা আঁকছেন, একটা মাধ্যমের পরিবর্তন দেখছি। এরকমই একটা সাংস্কৃতিক পালাবদল হচ্ছে রেনেসা। সাগর বলছে এমসিকিউর কোনো ক্লাস হবে কিনা? হ্যাঁ, চেষ্টা করব। আচ্ছা, জয়িতা বলছে যে ভাইয়া গল্পে লাইন বাই লাইন পড়ালে আমরা উপকৃত হব। এটা একটু আমার জানার দরকার আছে। তোমরা যারা মনে করো আমার পথ প্রবন্ধটা লাইন বাই লাইন পড়ানো দরকার, তারা একটু আমাকে কমেন্টে ইয়েস লিখে জানাও। যারা এটার পক্ষে যে আমাদের আসলে লাইন বাই লাইন পড়া উচিত, পুরো প্রবন্ধটার সাম আপ বা এসেন্স বুঝলে আসলে হবে না, নির্যাসটুকু বুঝলেই হবে না, সারমর্ম পাঠ পরিচিতি বুঝলেই হবে না, আমাদেরকে পুরো গল্পটা বা পুরো প্রবন্ধটা লাইন বাই লাইন বুঝতে হবে। তারা একটু আমাকে কমেন্টে লিখে জানাও, ইয়েস লিখে জানাও সবাই। আমি দেখি কে কে এটা চাচ্ছ যে আমি লাইন বাই লাইন পড়াই। হাসিফ ইয়েস বলছে। আচ্ছা, জান্নাত বলছে পাশ্চাত্য বলতে কি বোঝায় ভাইয়া? পাশ্চাত্য বলতে বোঝায় কি, আমরা যেই জায়গাটায় বসবাস করি তাকে, অর্থাৎ পৃথিবীকে বিভিন্ন অংশে ভাগ করা হয়। পাশ্চাত্য বলতে তুমি সহজভাবে বুঝতে পারো যে ইউরোপিয়ান যে রিজিয়নগুলো রয়েছে সেগুলো। কারণ হচ্ছে পৃথিবীকে আমরা ভাগ করে যখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভাবে ভাগ করি, তখন ইউরোপ হচ্ছে পশ্চিম দিকে পড়ে, এই জন্য। শাফিন বলছে নো, শিমু বলছে ইয়েস, নেহা ইয়েস বলছে, ডেমন ইয়েস বলছে, জয় ইয়েস বলছে। শাকিল ভাই, আমি বিভীষণের প্রতি মেঘদাত পড়ছিলাম, আমার দাঁত আর দাঁতের জায়গা নেই, আশা করি পরবর্তী ক্লাসগুলোতে একটু সহজ করে বুঝিয়ে দেব। হ্যাঁ, ইয়েস বলছে হচ্ছে সোনালি ইয়েস বলছে, রিয়ার ইয়েস বলছে, শাহরিয়ার বলছে, মেহেদি পক্ষে আছে এটা পুরো পড়ানো। ঠিক আছে, আমরা তাহলে এখন আমার পথে প্রবন্ধটা লাইন বাই লাইন পড়বো, যেহেতু তোমাদের বেশিরভাগ শিক্ষার্থী বা বেশিরভাগ বন্ধুই মনে করছে এটা এত গুরুত্বপূর্ণ যে প্রতি লাইন না পড়ে দিলে হবেই না। শুরু করা যাক তাহলে। আচ্ছা, এখানে একটু শুরু করার আগে বলি, এটা একটু বুঝো যে আমরা যখন এই আমার পথ প্রবন্ধটা পড়বো, এখানে অনেকবার একটা শব্দের উল্লেখ আছে, সেটা হচ্ছে সত্য। অর্থাৎ আমার সত্য আমাকে পথ দেখাবে, আমার সত্য থেকে আমাকে বিচ্যুত করা যাবে না, এই ধরনের অনেকগুলো লাইন তোমরা পাবে। তো বোঝার সুবিধার্থে আমরা সত্য শব্দটাকে প্রতিস্থাপিত করে নিতে পারি আদর্শ দ্বারা। অর্থাৎ এখানে নজরুল ইসলাম যখনই সত্যের কথা বলছেন, তিনি আসলে মূলত তার আদর্শের কথা বলছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে আমার আদর্শ থেকে আমাকে কেউ বিচ্যুত করতে পারবে না, আমার আদর্শ আমাকে পথ দেখাবে। আশা করি তোমাদের কাছে পরিষ্কার। যদি না হয়ে থাকে তাহলে তোমরা আমাকে নো লিখে জানাতে পারো যে কারা বুঝিনি। আচ্ছা, ঠিক আছে, শুরু করা যাক। প্রথমে কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে বলছেন যে আমার কর্ণধার আমি।
এটার মানে কি, আমার কর্ণধার আমি কর্ণধার, এই জিনিসটা বোঝা একটু গুরুত্বপূর্ণ। কর্ণধারের বিভিন্ন অর্থ হতে পারে। একটা অর্থ হতে পারে মালিক, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যিনি মালিক তাকে আমরা কর্ণধার বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলাম নিজেই নিজের মালিক, এটা বোঝা যতটা সহজ, মনে রাখা একটুখানি কঠিন, বা আমরা মাঝে মাঝে ভুলে যেতে পারি। কর্ণধার একেবারে সহজভাবে আমি যেভাবে মনে রাখতাম সেটা বলি, সেটা হচ্ছে কর্ণধার মানে হচ্ছে কর্ণ কান, আর ধার হচ্ছে ধরা। তার মানে যিনি কান ধরতে পারে তাকে আমরা বলছি কর্ণধার। তার মানে ব্যাপারটা কেমন দাঁড়ালো, তার মানে মনে করো যে তোমার কি করা উচিত কি করা উচিত না, এটা ছোটবেলায় তোমাকে তোমার মা কান ধরে শিখাচ্ছে। এই যে তোমার কান ধরে তোমাকে পরিচালনা করতে পারছে, অর্থাৎ তোমার পরিচালক তোমার মা কিংবা তোমার বাবা, অর্থাৎ এই ক্ষেত্রে তোমার কর্ণধার কে হচ্ছে, তোমার মা কিংবা বাবা। আশা করি তোমাদের কাছে কর্ণধার ব্যাপারটা পরিষ্কার। শাকিলও বলছে হ্যাঁ পরিষ্কার, ঠিক আছে। তারপর আমার পথ দেখাবে আমার সত্য, ইতোমধ্যেই বলেছি যে সত্য মানে হচ্ছে আদর্শ, অর্থাৎ আমার পথ দেখাবে আমার আদর্শ। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। এই জিনিসটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কেন লেখক কাজী নজরুল ইসলাম একই সাথে একটা লেখায় সালামের কথা বলছেন এবং একই সাথে নমস্কারের কথা বলছেন? কারণ লেখক কাজী নজরুল ইসলাম ব্যক্তিগত পর্যায়ে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন। এ কারণে তিনি কোনো একটা বিশেষ ধর্মকে আলাদাভাবে কোনো প্রাধান্য দিতে না চাওয়ার কারণে একই সাথে একই লেখায় তিনি সালামও দিচ্ছেন, নমস্কারও জানাচ্ছেন। তারপর যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। অর্থাৎ এটা বোঝা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ লেখক বলছেন আমার আদর্শ অনুযায়ী আমি হয়তোবা একটা পথে আগাই, অর্থাৎ আমার আদর্শে একটা পথ সমর্থিত হয়, কিন্তু তাছাড়াও আরো অন্যান্য পথ থাকতে পারে। যেই অন্যান্য পথগুলো সরাসরি আমার আদর্শের সাথে সাংঘর্ষিক না, যেটা কিনা এটা প্রমাণ করে না যে সেগুলো ভুল, আমার আদর্শ যেগুলোকে জাস্টিফাই করে, যেগুলোকে আমার আদর্শ যৌক্তিক মনে করে, সেগুলো ছাড়া আমি আর কোনো পথকে বিপদ মনে করি না। তার মানে এই আদর্শে আমি একটা পথে যাচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু তাছাড়া অন্যান্য সকল পথ যে ভুল এমনটা নজরুল ইসলাম মনে করেন না, যতক্ষণ পর্যন্ত না বাকি পথগুলা আমার আদর্শের সাথে সাংঘর্ষিক হয়। আচ্ছা, তারপর জান্নাত জয়েন করেছে আমাদের সাথে, জয় জয়েন করেছে, মাশফি আহমেদ জয়েন করেছে, তারপরে মিতু প্রধান বলছে পথ প্রদর্শক কান্ডারি কি, হ্যাঁ আমরা আসছি। রিহুন চৌধুরী আমাদের সাথে জয়েন করেছে। সাকি বলছে যে ভাই এইচএসসি 2019 সালে দিয়ে ফেলেছে, আমরা কি ক্লাস করতে পারবো? অবশ্যই, ছোট ভাই বোনদেরকে পড়ানোর জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর এরপর আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, বা আমি যদি সত্যি আমার আদর্শকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয় আমার কিছু করতে পারবে না। তার মানে আমি যদি আমার আদর্শে অটল থাকি, তাহলে বাইরের কোনো বাহ্যিক ফ্যাক্টরি আমাকে আমার আদর্শ থেকে সরাতে পারবে না। যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। এইটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের খ নম্বর প্রশ্নে বা অনুধাবনমূলক প্রশ্নে এটা কিন্তু আসতে পারে যে যে ভিতরে ভয় পায় সেই বাইরে ভয় পায়। অর্থাৎ আমি মনে করো নিজেই মনে মনে যদি ভীতু হই, তখন অর্থাৎ আমার আদর্শটা যদি পরিষ্কার না হয়, আমার আদর্শে যদি সমস্যা থাকে, তখনই আমি অন্য যে কোনো বিষয়ে ভয় পেতে থাকি। ওই যে একটা কথা বলে না যে চোরের মন পুলিশ পুলিশ, অর্থাৎ যে চোর তাকে আলাদা করে কারোর পাকড়াও করতে হয় না, সে নিজে নিজেই ধরা পড়ে যায়। এই কথাটি কিন্তু লেখক এখানে বলছেন, যার আদর্শে এমনি সমস্যা আছে, তার জন্য আসলে বাইরের কোনো ফ্যাক্টর গুরুত্বপূর্ণ না, সে নিজেই নিজের বিপদের কারণ। আচ্ছা, তারপর জান্নাত বলছে ভাইয়া এই লাইনটার ব্যাখ্যা বলেন, কোন লাইনটা, এটা একটু স্পেসিফিকলি বললে ভালো হতো। আচ্ছা, তারপর যাচ্ছি। এরপর লেখক বলছেন যে অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়, ওতে মানুষ ক্রমেই ছোট করে ফেলে, নিজেকে মাথা নিচু করে আনে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো। এটা একটু বোঝা গুরুত্বপূর্ণ যে বিনয় কিভাবে অহংকারের চেয়ে খারাপ। উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণটা আশা করি কেউ পরীক্ষার খাতায় লিখতে যাবে না, এর দায়ভার আমি নেওয়ার জন্য একদমই প্রস্তুত। মনে করো তুমি তোমার মামার বাসায় দাওয়াত খেতে গিয়েছো, এখন তোমার মামি তোমাকে পেট পুরে বা প্লেট পুরে এক প্লেট খেতে দিল। এখন তুমি খাওয়ার পরে তুমি বলে হ্যাঁ বেশ মজা হয়েছে খাবারটা,
এরপর তোমার মামি করলো কি, তোমাকে আরো খাবার বেড়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই মুহূর্তে তুমি আর প্রস্তুত না, অর্থাৎ তোমার পেটে আর জায়গা হচ্ছে না। এখন তুমি যদি বিনয় করে মামিকে বলো না মামি আর না দিলেও হবে, মামি আর না দিলেও হবে, এইটা বলা হচ্ছে বিনয়। অর্থাৎ তোমার মামি কিন্তু তখন মানবে না, তোমাকে আরো জোর করে খাবার দিবে এবং খেতে গিয়ে শেষে এত মজার খাবার খেয়েও তোমার পেট ব্যথা হতে পারে বা বদহজম হতে পারে। তখন লেখক বলছে একটু অহংকার করতে হবে বা একটু দম্ভ দেখাতে হবে, কিংবা কিছুটা ব্যক্তিত্ব সম্পূর্ণ আচরণ করতে হবে। অর্থাৎ তোমাকে বোল্ড ভাবে, তোমাকে দৃঢ়ভাবে বলতে হবে না 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 আমি আর খাবো না, আমাকে আর দেওয়া যাবে না। অর্থাৎ কখন নিজেকে প্রকাশ করা গুরুত্বপূর্ণ এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, এটার কথাই লেখক বলছেন। আচ্ছা, তারপর একটা লাইন তোমরা জানতে চেয়েছো, সেটা হচ্ছে নিজেকে জানা, আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়, এটি আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি। পথ প্রদর্শক কাণ্ডারি মানে কি? আমরা সবাই জানি পথ প্রদর্শক মানে কি, যিনি পথ দেখান। আর কাণ্ডারি মানে বলতে আমরা বুঝি হচ্ছে যিনি মূলত নেতা হন বা যিনি নেতৃত্ব দেন। তারপর একটা প্রশ্ন আছে, এটা তোমাদের খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু তোমরা কষ্ট করে নোট ডাউন করো। সেটা হচ্ছে এই অভিশাপ রথের সারথি স্পষ্ট বলা কথাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। এখন এই অভিশাপের সারথি কি? এই যে অভিশাপ রথের সারথি, অভিশাপ রথের সারথি বলতে বোঝানো হচ্ছে যে মনে করো তুমি সমাজের সকল নিয়ম নীতির বিরুদ্ধাচরণ করো, কারণ সমাজের নিয়ম নীতিগুলো তোমার আদর্শের সাথে যায় না। এখন এ কারণে তুমি যখন সমাজের এই বিরুদ্ধাচরণ করো, সমাজও কিন্তু ব্যাপারটা সহজে মেনে নেয় না। সমাজ তোমাকে প্রতিনিয়ত প্রশ্নবাণে জর্জরিত করে, সমাজ তোমাকে বারবার বিভিন্ন সমস্যায় ফেলে। তখন এই যে সমাজের আশপাশের মানুষজন যারা তোমার আদর্শটাকে বুঝতে পারছে না, তারা তোমাকে প্রতিনিয়ত অভিশাপ দিতে থাকে। তারা তোমাকে বিপদগামী মনে করে, কিংবা তারা মনে করে তুমি যা করছো সেটা ঠিক না। এই যে এত সকল অভিশাপের পরেও লেখক কাজী নজরুল ইসলাম তার এই অভিশাপ রথের সারথি হওয়া ছাড়েনি। অর্থাৎ এই যে রথটা, এই যে তার চালানোর গাড়িটা, এখান থেকে তিনি সরে যাননি, বরঞ্চ সারথি বলতে বোঝানো হচ্ছে তিনি এটা পরিচালনা করছেন বা রথের চালকের আসনে আছেন তিনি। যদি তোমাদের কাছে ক নম্বর প্রশ্ন করা হয় যে অভিশাপ রথের সারথি বলতে লেখক এখানে কাকে বোঝাচ্ছেন, এটার উত্তর হচ্ছে লেখক নিজেকেই বোঝাচ্ছেন, অর্থাৎ কাজী নজরুল ইসলাম নিজেই অভিশাপ রথের সারথি। এখন যদি তোমাদেরকে খ নাম্বার অথবা অনুধাবনমূলক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে অভিশাপ রথের সারথি কি, তখন কিন্তু তোমাকে এই ব্যাখ্যাটা দিতে হবে। প্রথমে তুমি প্রথম প্যারায় কি লিখবে? প্রথম প্যারায় লিখবে যে অভিশাপ রথের সারথি বলতে লেখক নিজের পরিচয় দিচ্ছেন আমাদের সামনে। দ্বিতীয় প্যারায় একটু যখন এক্সপ্লেনেশন দেওয়ার জায়গা, একটু যখন ব্যাখ্যা করার জায়গা, সেখানে তুমি লিখবে যে কিভাবে লেখক নিজেকে অভিশাপ রথের সারথি মনে করেন এবং সেটি নিয়ে তিনি কিভাবে গর্বিত, কিংবা সেটি নিয়ে তিনি কেন কোনো কিছুই তোয়াক্কা করেন না। তারপর দেখি রায়া জানতে চেয়েছে পদানত মানে কি। পদানত মানে কি? এটা হচ্ছে পায়ের কাছে নত বা পা দাঁড়ানত। আচ্ছা, আমরা পরবর্তী অংশে যাই, দেখা যাক পরের অংশে কি বলা আছে। স্পষ্ট কথা বলায় একটা অবিনয় বা একটা দুর্বিনীত ভাব নিশ্চয়ই থাকে। তার মানে আমরা যখন স্পষ্ট করে কোনো কথা বলি, একটু আগেই যে উদাহরণটা দিয়ে বুঝালাম যে তুমি তোমার মামিকে বলছো যে না আমি আর খাবো না, এটাতে একটা অবিনয় বা এটাতে একটা বিনয়ের অভাব থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। অর্থাৎ তুমি যাকে স্পষ্ট করে কথাটা বলছো, তিনি যদি কথাটা মর্মার্থ না বুঝে এই কথার টোন দ্বারা, অর্থাৎ এই যে কথা তুমি খুব শক্তভাবে বললে এটা ভেবে যদি তিনি কষ্ট পান, এটা তার মানসিক দুর্বলতা, এটা নিয়েও তোমার তোয়াক্কা করার কিছু নেই, এমনটাই লেখক বলছেন। নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার বলে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে, এটাই স্বাবলম্বন। অর্থাৎ আমরা এইভাবে নিজের আদর্শের উপর স্থায়ী হয়ে এই ধরনের একটা অবস্থান নিতে পারি যাতে আমাদের আসলে লোকে কি বলবে সেটি নিয়ে চিন্তা করারই কোনো প্রশ্ন না আসে। তারপরে এরপরে লেখক মহাত্মা গান্ধীর কথা বলেছেন। আচ্ছা, মহাত্মা গান্ধী, আমরা সবাই জানি যে মহাত্মা গান্ধী এই ভারতীয় উপমহাদেশের একজন বিশাল বড় মাপের নেতা। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে একটা নতুন ধারা উন্মোচন করেছিলেন, সেটাকে বলা হচ্ছে অহিংস ধারার আন্দোলন। এই যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তিনি বলেছিলেন যে আমি আছি, অর্থাৎ নেতৃত্বের জায়গা থেকে তিনি বলেছেন তিনি আছেন।
এই কথাটাকে মানুষজন ধরে নিল কি যে নেতা বলেছেন আমি আছি, তাহলে আমার তো আর পার্টিসিপেট করার তেমন কোনো দরকার নাই, কিংবা আমি না থাকলেও তো হবে, নেতা তো আছেন। এই জিনিসটা কিন্তু আমাদেরকে অনেক বেশি পরনির্ভর করে তোলে। এই ব্যাপারটাও আমাদের একটু বুঝতে হবে। অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে মহাত্মা গান্ধী এই কথাটা বলার পর যখন মানুষ এটা মনে করে যে মহাত্মা গান্ধী বলেছেন তিনি আছেন, আমার আর না থাকলেও চলবে, এই ব্যাপারটা তাদেরকে নিষ্ক্রিয় কিংবা তাদেরকে অকার্যকর করে ফেলে। দেখি এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, তারপর মিতু প্রধান বলছে যে এই লাইনটার অর্থ একটু বুঝতে চেয়েছে মিতু, যে যাদের অন্তরে এত গোলামীর ভাব তারা বাইরের গোলামি থেকে রক্ষা পাবে কি করে। এটা এটা একটু বোঝা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, মনে করো একজন মানুষ যিনি ব্রিটিশ শাসনের অধীনে আছেন, ভারতীয় একজন মানুষ, তিনি যদি এটা মনে করেন যে আসলে ব্রিটিশরা আমাদেরকে এতদিন ধরে শাসন করছে, আর ঠিকই আছে মনে হয়, এতদিন ধরে যেহেতু মনে হয় ঠিকই আছে, তো এই জিনিসটা তখন যে ভাবে, অর্থাৎ যিনি অন্তরে অন্তরেই গোলামি করেন, যার অন্তরে আসলে এই ধরনের কোনো কার্যকর কিংবা এই ধরনের কোনো ইফেক্টিভ আন্দোলন সংগ্রাম কিংবা ইফেক্টিভ কোনো কাজ করার পক্ষপাতী না, যিনি অন্তরেই গোলাম, তিনি আসলে বাহ্যিকভাবেও গোলাম। অর্থাৎ তাকে বাইরে থেকে আমি যতই বলি যে না আমাদের আসলে স্বদেশী আন্দোলন করা উচিত কিংবা আমাদের আসলে ভারতের স্বাধীনতার জন্য আন্দোলন করা উচিত, ভারতীয় উপমহাদেশের কিংবা ওই ঔপনিবেশিক আমলের কনটেক্সটে বলছি, তখন তাকে আসলে বোঝানো সম্ভব না যদি কেউ অন্তরেই গোলামীর ভাবটা পোষণ করেন। আচ্ছা, সাকিব জানতে চেয়েছে পরালম্বন বলতে অন্যের উপর নির্ভর নাকি অন্যকে অনুসরণ করা, কোনটা বোঝায়। আমরা একটু বুঝি ব্যাপারটা, সেটা হচ্ছে যখনই আমরা কোনো শব্দের অর্থ জানতে চাইবো তখন আমরা মনে করব আমরা শব্দটাকে ভেঙে ভেঙে অর্থ বুঝবো। আমরা পরালম্বন যখন শব্দটা শুনি তখন আমরা অংশ দুইটা কি কি বুঝি। পরালম্বন শুনলে আমরা বুঝি পর যোগ অবলম্বন, তাই তো? আচ্ছা, পর মানে হচ্ছে অন্য কেউ, এটা তো বোঝা খুবই সহজ গেল, অন্য কেউ। আর অবলম্বন মানে কি, অন্য কারোর উপর ভর করা, তার মানে অন্যের উপর নির্ভর করা। আশা করি তোমাদের কাছে পরিষ্কার। তার মানে অন্য কাউকে অবলম্বন করে কাজটা করাই হচ্ছে পরালম্বন। তারপর দেখি কারো কোনো প্রশ্ন আছে কি। নিলয় মাত্র এসে জয়েন করে জানতে চেয়েছে আমার কর্ণধর আমি মানে কি। এটা আসলে কর্ণধার হবে, কর্ণধার মানে হচ্ছে আমি আমার মালিক। পৃথিবী আমাদেরকে হ্যালো বলছে। মাসফিয়া বলছে আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে মানে কি। হ্যাঁ, এটা আমরা অবশ্যই ক্লাসে বলছি। তারপর একটা প্রশ্ন এসেছে যে আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে আত্মাকে চেনা মানে কি। আমার আত্মাকে চেনা মানে হচ্ছে আমি নিজে কি চাই, আমার নিজের চাওয়াটাকে চিনতে পারা। অর্থাৎ এটাও কিন্তু একটা ধরনের আত্মপরিচয়। আমি যখন নিজে জানবো কিংবা নিজে নিশ্চিত হব যে আমি আসলে আমার দেশের স্বাধীনতা চাই কিংবা আমি চাই যে ভারতীয় এই উপনিবেশ থেকে আমি মুক্তি পেতে চাই, এটা যখন ভারতে কোনো অধিবাসী চিন্তা করছেন ব্রিটিশ শাসনামলে থেকে, তিনি তার নিজের আত্মাকে চিনতে পারছেন। আত্মা বলতে আমরা বুঝছি নিজের চাওয়া। কেন এই জিনিসটা জরুরি? কারণ হচ্ছে আমার আত্মা যদি স্বাধীনতা না চায়, আমি বাহ্যিক কারোর কারণে প্রভাবিত হয়ে স্বাধীনতা সংগ্রাম যদি করি, সেটা আসলে দিন শেষে খুব বেশি ফলপ্রসূ হবে না। এই জন্যই নিজের আত্মাকে চেনা নিজেরকে আত্মপরিচয় বলিয়ান হতে বেশি সাহায্য করে। তারপর আমাদের সাথে ঈশান জয়েন করেছে। ঠিক আছে, আমরা পরের অংশটাতে যাই। এরপরে লেখক বলছেন যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে। অর্থাৎ তিনি এখানে আত্মার কথা বলছেন নিজের। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। এখন প্রশ্ন হচ্ছে এই সম্মার্জনা জিনিসটা কি। সম্মার্জনা বলতে লেখক বোঝাচ্ছেন একেবারে ঝেড়ে মুছে পরিষ্কার করা। অর্থাৎ সম্মার্জনা বলতে লেখক বোঝাচ্ছেন যে এমন ভাবে সকল স্ট্রাকচারকে পরিবর্তন করতে হবে, সবকিছু ঝেড়ে মুছে পরিষ্কার করতে হবে যাতে আগের কোনো ধরনের অন্যায়, আগের কোনো ধরনের দুর্নীতি, পরাধীনতা কোনো কিছু লেশমাত্র না থাকে। অর্থাৎ আগের যা কিছু খারাপ কোনো কিছুরই রেশ যাতে নতুন সমাজে বা পরিবর্তিত অবস্থায় না থাকে। সম্মার্জনার কথা এই কারণে বলছেন।
তারপর কাজী নজরুল ইসলাম বলছেন, আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। আমি সে দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। তার মানে লেখক কাজী নজরুল ইসলাম এখানে আত্মনির্ভরশীল হওয়ার কথা বলছেন। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে লেখক কাজী নজরুল ইসলাম বলছেন যে আমি নিজের আদর্শ ঠিক করব এবং আমি নিজের আদর্শে অটল থাকার জন্য একাই যথেষ্ট। অন্য কাউকে দেখে, অন্য কাউকে অনুসরণ করে কিংবা অন্য কোনো আদর্শের দ্বারা প্রতিফলিত হয়ে, অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে আমি আমার আদর্শকে পাল্টাবো না, যতক্ষণ পর্যন্ত না সেই আদর্শটা ভুল বলে আমি বিবেচনা করি। দেখা যাক তারপর কি বলছেন। ভুলের মধ্য দিয়ে গিয়েই তবেই সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব। অর্থাৎ এই জিনিসটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে লেখক ভুল স্বীকারের কথা বলছেন। কাজী নজরুল ইসলাম বলছেন যে হ্যাঁ, আমি আমার আদর্শ অনুযায়ী কাজ করব, আমার আদর্শে অটল থাকবো, সবই ঠিক আছে, কিন্তু কখনো যদি মনে হয় নিজ থেকেই যে আমার আদর্শটা ভুল, আমি এই আদর্শটা থেকে তখন আঁকড়ে ধরে বসে থাকবো না যদি সেটাকে ভুল মনে হয়। আচ্ছা, তারপরে এরপরে তোমরা আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো কুর্নিশ এই শব্দটার অর্থ কি। দেখি কে কে পারো বা কে কে আগেই পড়েছো। কুর্নিশ এই শব্দটার অর্থ কি, এটা একটু কমেন্টে লিখে জানাও। দেখা যাক কে কে লিখে জানাতে পারছো। তারপর ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখার জন্য ভুলটাকে ধরে থাকবো না। অর্থাৎ কাজী নজরুল ইসলাম একই সাথে অনেক বেশি দৃঢ়, আবার একই সাথে তিনি কিন্তু অনেক বেশি নমনীয় বটে। এই জিনিসটা বোঝা জরুরি, কারণ তোমরা তোমাদের যে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই শব্দগুলো ব্যবহার করলে ভালো নম্বর পেতে পারো। কিভাবে? কাজী নজরুল ইসলাম দৃঢ় হচ্ছেন তার আদর্শকে আঁকড়ে থাকার ব্যাপারে, কিংবা যখন তিনি একটা আদর্শ ঠিক করেছেন সেই আদর্শের দ্বারা কর্মকাণ্ড পরিচালিত করার ক্ষেত্রে তিনি বেশ দৃঢ় একটা মনোভাব রক্ষা করেন। আবার একই সাথে তিনি নমনীয়। কিভাবে? কাজী নজরুল ইসলাম নমনীয় তখন যখন তিনি নিজেই মনে করছেন তার আদর্শটা ভুল, অর্থাৎ আদর্শ ভুল এটা জেনেও তিনি আদর্শকে আঁকড়ে ধরে রাখার পক্ষপাতী না। তখন তিনি বরঞ্চ তার আদর্শটাকে সঠিকতার একটা যাচাইয়ের মধ্যে দিয়ে নিয়ে যেতে চান। তিনি চান একটুখানি নমনীয় হলেও, অর্থাৎ ওই ভুলটাকে স্বীকার করতে এবং সেই ভুলের জায়গাটাকে ছাড় দিতে, ভুলকে আইডেন্টিফাই করার পর ভুলকে রেকটিফাই করতে, বা ভুল নির্ধারণ করার পর, ভুলটা বোঝার পর সেই ভুলটা সংশোধন করার পক্ষপাতী। আচ্ছা, অনেকে বলছে কুর্নিশ শব্দের অর্থ, ইমরান চৌধুরী বলছে আঘাত, না এটা ভুল উত্তর। সেলিম বলছে অভিবাদন, ঠিক আছে। সম্মান প্রদর্শন বলছে সাকিব, এটাও ঠিক আছে। রবিন বলছে অভিবাদন। সাইমিম মুনতাহার বলছে অভিনন্দন, ঠিক আছে। মাসফিয়া সম্মানের কথা বলছে। কিয়া পাগলি বলছে সম্মানের কথা। নিশাত ইয়াসমিন অভিবাদন, অভিবাদন বলছে জান্নাত। সম্মানের কথা বলছে পৃথ্বী, সম্মানের কথা বলছে সাকিব, অভিবাদনের কথা বলছে। হ্যাঁ, সবাই মোটামুটি অনেকগুলো সঠিক উত্তর দিচ্ছে। ইমরান চৌধুরী এবারও যেটা বলছে সেটাও ভুল। কুর্নিশ অর্থ ইঙ্গিত না, কুর্নিশ একদম সরাসরিভাবে সম্মান প্রদর্শন বোঝায়। ঠিক আছে, এরপর আমরা পরের অংশটাতে যাই। দেখা যাক পরের অংশ কি বলা আছে। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। আমরা কিন্তু একেবারে লেখার শুরুতেই বলেছি যে লেখক কাজী নজরুল ইসলাম ধর্মনিরপেক্ষ মানুষ। একইভাবে তার লেখাগুলোতেও কিন্তু তিনি সব সময় ধর্মনিরপেক্ষতাকে অনেক বেশি প্রাধান্য দিয়েছেন। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এবং গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। এটা একটু বুঝি। কাজী নজরুল ইসলাম এক্ষেত্রে বলছেন যে তিনি ধর্মনিরপেক্ষ, আবার একই সাথে তিনি হিন্দু ও মুসলিমদের ঐক্যের জন্য চেষ্টা করেন। অর্থাৎ তিনি বলছেন যে কি কারণে বা কোন কোন সমস্যার কারণে হিন্দু মুসলিম এই দুইটা জাতির বা এই দুইটা ধর্মের অনুসারী মানুষদের মধ্যে একটা মিলন বা একটা সম্পর্ক স্থাপন হয় না, সেই ব্যাপারটা নির্ধারণ করা, সেই ব্যাপারটা বোঝা এবং সেই ব্যাপারটা সমাধানে কাজ করা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা টার্গেট, কিংবা তিনি এইভাবে কাজ করেন। আচ্ছা, তারপর মিল, আদত সত্যের মিল, অর্থাৎ অ্যাকচুয়াল সত্য যেটা, আসল সত্যটা কি তোমরা সেটা কি বলতে পারবে যে ধর্ম আসলে কি বোঝায়? যে কোনো ধর্মই হোক, এটা একটু আমাকে কমেন্টে লিখে জানাও যে ধর্ম বলতে তোমরা আসলে কি বুঝো, বা ধর্ম শব্দটা কি মিন করে, ধর্ম শব্দটা কোন জিনিসটাকে প্রচার করতে চায়, মূলত ধর্ম কি প্রচার করতে চায়, এটা একটু কমেন্টে লিখে জানাও। আচ্ছা,
মিতু জানাচ্ছে ভাইয়া বেদ বাক্য কি, এটা আমি উত্তরটা দিচ্ছি, তোমরা ততক্ষণে কমেন্টে লিখে জানাও যে ধর্ম বলতে তোমরা এক শব্দে কি বোঝো। তার আগে মিতুর উত্তর দেই। মিতু বলছে ভাইয়া বেদ বাক্য কি। বেদ বাক্য বলতে লেখক কাজী নজরুল ইসলাম এখানে মূলত ধর্মীয় গ্রন্থের বাণীকে বুঝিয়েছেন, অর্থাৎ তিনি শুধুমাত্র বেদের কথা বোঝাননি, এখানে তিনি অন্যান্য ধর্মের বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলোর কথা বলছেন, আসমানি কিতাবের কথা বলছেন। কেন বলেছেন? কারণ বেদ বাক্য সেই বাক্যগুলোই বা সেই ধরনের কথাগুলোকে আমরা বেদ বাক্য মনে করি যেগুলোকে আমরা বলি অখণ্ডনীয় বা যেগুলো নির্ভুল, কিংবা যেগুলো আমাদেরকে মেনে চলতেই হবে, যেগুলো মেনে চলা আমাদের জন্য ম্যান্ডেটরি। আচ্ছা, অনেকে প্রশ্নে বলছে, মালিহা বলছে ধর্মের মানে হচ্ছে মানবতা, অনেক চমৎকার। রায়া বলছে ধর্মের মানে বিশ্বাস, সেলিম বলছে শান্তি, শাফিন বলছে বিশ্বাস, উম্মে বলছে দিক নির্দেশনা। নীল একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, লেখক কি তাহলে ছদ্মবেশ পাল্টাতো? হ্যাঁ, উত্তর দিচ্ছি। সেলিম বলছে মানবতা, কেয়া বলছে শান্তি, পৃথ্বী বলছে একতা, সাকিব বলছে মানবতা। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে তাহলে লেখকের নিজের স্ট্যান্স কি, তার নিজের স্ট্যান্ডটা কোথায়, তিনি কি আসলে দৃঢ় মানসিকতা ধারণ করেন নাকি তিনি নমনীয় মানসিকতা ধারণ করেন, অর্থাৎ তিনি এত ফ্লেক্সিবল কেন? এটাই কিন্তু মূলত তোমাদের এক বন্ধুর প্রশ্ন। প্রশ্নটার উত্তর হচ্ছে, লেখক যখন নিজের আদর্শকে করেন তখন তিনি খুব দৃঢ়ভাবে সেই আদর্শটাকে অনুসরণ করেন বা সেই আদর্শটাকে ফলো করেন, কিন্তু যখন তিনি বুঝতে পারেন যে তার এই আদর্শে কোথাও কোনো গলদ আছে, কোনো মিসকনসেপশন আছে, ভুল আছে, তার বোঝাবুঝিতে ভুল হতে পারে কিংবা অন্য কোনো ভুল থাকতে পারে, তখন কিন্তু তিনি আগের মতো আর দৃঢ়ভাবে সেই আদর্শের জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করেন না। তিনি তখন সেখান থেকে ছাড় দেন এবং সংশোধিত হন কিংবা কিছুটা নমনীয় হয়ে তার এই আদর্শের জায়গাটা পাল্টান। এটাই কিন্তু তিনি বলেছেন, এটা আসলে কোনো ছদ্মবেশ না। আচ্ছা, কিয়া বলছে শান্তি মনুষ্যত্ব, মিতু বলছে শান্তি। ঠিক আছে, সবার উত্তরই সঠিক। ধর্ম সবসময় আমাদেরকে এই ধরনের ভালো জিনিসগুলোর প্রতি আগ্রহী করে তোলে। এখন লেখক বলছেন মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম, হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এবং এটা আমার মূল উদ্দেশ্য। তারপর লেখক বলছেন যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে নিজের ধর্মকে সত্য বলে চিনেছে, সে কখনো অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হইলাম। তার মানে লেখক কি বলছেন? লেখক একেবারে শেষে এসে ধর্মের ব্যাপারে বলছেন যে ধর্ম আমাদেরকে অনেক কিছু করতে বলে। ধর্ম আমাদেরকে বলে সত্য কথা বলবে, ধর্ম আমাদেরকে বলে অন্যায় করবে না, দুর্নীতি করবে না, ঘুষ খাবে না, অনেক কিছু বলে এবং প্রত্যেকটা আলাদা আলাদা ধর্মই আসলে আমাদেরকে এই ভালো ভালো জিনিসগুলো শেখায়। কিন্তু তার পাশাপাশিও প্রত্যেকটা ধর্মের একটা মূল জায়গা আছে, সেই মূল জায়গাটা হচ্ছে শান্তি। অর্থাৎ প্রত্যেকটা ধর্মই আলাদা আলাদাভাবে শান্তির কথা বলে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে সবাই যদি শান্তির কথা বলে তাহলে এত সাম্প্রদায়িক দাঙ্গা হয় কেন, ধর্মে ধর্মে এত ঝামেলা হয় কেন? কারণ হচ্ছে ধর্ম আমাদেরকে সরাসরি এই ধরনের সংঘর্ষের কথা না বললেও বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় অনুসারীরা তাদের নিজেদের স্বার্থের কারণে ধর্মকে ব্যবহার করে। এবং লেখক কাজী নজরুল ইসলাম এই যে অপচেষ্টাটা, এই যে একটা খারাপ কাজ, ধর্মকে ব্যবহার করে ক্ষমতা দখলের চেষ্টা কিংবা ধর্মের মাধ্যমে একটা দাঙ্গা ফ্যাসাদ লাগিয়ে রাখা, এই ব্যাপারটা বিরোধিতা করেন এবং তিনি আদর্শিকভাবে বিশ্বাস করেন যে একজন মানুষ শুধুমাত্র আরেকটা ধর্মের অনুসারী কিংবা আরেকটা ধর্মে বিশ্বাসী বলেই তিনি আমার চেয়ে কোনো অংশে ইনফেরিয়র বা কোনো অংশে ছোট না। যদি আমরা সবাই কাজী নজরুল ইসলামের মতো এভাবে বিশ্বাস করি কিংবা চিন্তা করি, আমাদের পথগুলো কিন্তু তখন লেখক কাজী নজরুল ইসলামের মতো হবে, সত্য, সুন্দর ও শাশ্বত হবে। আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। কারো কি কোনো প্রশ্ন আছে কিনা একটু কমেন্টে দেখি। আচ্ছা, সাকিব জানতে চেয়েছে তার এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধু উচ্চার জায়গায় বলতে কি বোঝায়। এই কথাটা বলা আছে তোমাদের পাঠ পরিচিতিতে। এই কথাটা দ্বারা বোঝানো হচ্ছে এই যে আমি আসলে কি চাই কিংবা আমার আত্মপরিচয় কি, এটি যখন আমি একদম ফিক্সড ভাবে ঠিকঠাক ভাবে জানবো, তখন যেটা হবে আমার ভিতরকার একটা উচ্ছ্বাস জাগ্রত হবে এবং সেটা সিন্ধু পরিমাণ হতে পারে, অর্থাৎ সেটা সমুদ্রের মতো, সাগরের মতো বড়সড় উচ্ছ্বাস হতে পারে। যখন তুমি নিজেকে জানতে শিখবে তখন কিন্তু তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে, তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস গ্রো করবে। এই আত্মবিশ্বাসটা যখন আসবে তখন যে কোনো ভুল পথকেই তুমি অগ্রাহ্য করতে পারবে, লোকে তোমাকে যত মন্দ কথাই বলুক তুমি সেটাকে অগ্রাহ্য করতে পারবে। এই জন্য নিজের আমি সত্তাটাকে অর্থাৎ নিজস্ব সত্তাটাকে চেনা জরুরি, নিজের আত্মাকে চেনা জরুরি। তারপর দেখি
মিতু জানতে চেয়েছে ভাইয়া আত্মবিশ্বাসের গ্লানি কি? আত্মবিশ্বাসের গ্লানি বলতে বোঝানো হয় যে মনে করো কখনো কখনো বিভিন্ন রকম ভাবে জিনিসটা তুমি বুঝতে পারো, সেটা হচ্ছে কখনো কখনো আত্মবিশ্বাসের গ্লানি বলতে বোঝায় যে তোমার মনে করো আত্মবিশ্বাস নাই, এই ব্যাপারটা কিন্তু আত্মবিশ্বাসের গ্লানি হতে পারে। তার মানে তোমার আত্মবিশ্বাসের অভাবে ভুগছো, এটা একদিক দিয়ে আত্মবিশ্বাসের গ্লানি হতে পারে। আরেকটা ভাবে হতে পারে, সেটা হচ্ছে মনে করো তুমি কোনো একটা আদর্শ নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, যে তুমি মনে করলে হ্যাঁ এই আদর্শটাই ঠিক, মানে মনে করো তুমি মনে করলে যে তুমি যে রাজনৈতিক দলকে সমর্থন করো সেটাই ঠিক, এই যে তোমার আদর্শে অনেক বেশি আত্মবিশ্বাস তোমার উপর, পরবর্তীতে তোমার এই আদর্শটা যদি ভুল প্রমাণিত হয় তখন তুমি নিজেই কিন্তু আত্মবিশ্বাসের গ্লানিতে ভুগতে পারো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আত্মবিশ্বাসের গ্লানি দুইভাবে কাজ করতে পারে, একটা হচ্ছে নিজের আত্মবিশ্বাসের অভাবের কারণে কাজ করতে পারে, আরেকটা হচ্ছে আত্মবিশ্বাসের কারণে আমি যে জিনিসটাকে অনেক বেশি আঁকড়ে ধরে আছে সেটা যদি ভুল প্রমাণিত হয় তখন আমি আত্মবিশ্বাসের গ্লানিতে ভুগতে পারি। আচ্ছা, আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছো। আমরা আজকের ক্লাসটা রিক্যাপ করি। তোমাদের কিন্তু একটা কাজ ছিল, সেটা হচ্ছে যে তোমরা লিখে জানানোর কথা ছিল যে তোমরা পরবর্তী ক্লাসগুলোতে কোন কোন কবিতার উপর ক্লাস চাও। আজকে আমরা কি কি পড়লাম সেটা একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে আমরা প্রথমে পড়লাম জাদুঘরে কেন যাব, যেই প্রবন্ধটা লিখেছেন আনিসুজ্জামান। এরপরে আমরা পড়লাম আমার পথ, যেটা লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। দুটা গল্পই আমরা অনেকগুলো অংশ ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কারো যদি আরো ফার্দার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারো। আমরা রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে এবং গুড লাক স্টেশনারির পক্ষ থেকে আবারও তোমাদের মাঝে ফিরে আসার চেষ্টা করব পরবর্তীতে তোমাদের যে সকল আগ্রহের বিষয় রয়েছে, প্রয়োজনীয় বিষয় রয়েছে সেগুলো নিয়ে। সবাই শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথে জানিয়ে দিও। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। সবাইকে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।